ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে যায় নীলের। রুমে এসি চলার পরও তার কপালে ঘামের বিন্দু জমে যায়, যেন স্বপ্নের ভয় এখনো পুরোপুরি কাটেনি। প্রায় এমন দুঃস্বপ্ন নীলকে তাড়া করে বেড়ায়। অন্ধকারে ঢেকে থাকা ভয়ঙ্কর সব দৃশ্য যেন তার মনে অশোচনীয় দাগ কেটে যায়। এইসব শুরু হয় আজ থেকে প্রায় 6 মাস আগে। পুরনো আর ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরে বেড়ানো নীলের এক বিশেষ শখ। সেই সব স্থানের ইতিহাস, গল্প আর পরিবেশ ক্যামেরায় ধারণ করতে সে ভীষণ ভালোবাসে। নীল তার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওগুলো শেয়ার করে, যেন তার মতোই অন্যরাও অতীতের রহস্যময় আর মনোমুগ্ধকর পরিবেশকে অনুভব করতে পারে। আজ একটা ভালো জায়গার খবর পেয়েছি, দেখা যাক আজকের ভিডিওটা কেমন হয়। ওই তো সামনে একটা চায়ের দোকান মনে হচ্ছে, চা খেতে খেতে ওনাকে একটু জিজ্ঞেস করে নিই। নীলের মোটর বাইকটা চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। দাদা, এক কাপ চা দেবেন তো? এই যে বাবু, দিচ্ছি, বসুন আপনি। আচ্ছা দাদা, এই শিমুলিয়া রাজবাড়ি রাস্তাটা কোন দিকে? শিমুলিয়া রাজবাড়ি, সেখানে কি কাজ আপনার? আসলে আমার ছোট একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি বিভিন্ন ঐতিহাসিক স্থানের ভিডিও শেয়ার করি। এটা আমার একরকম নেশা বলতে পারেন। সে না হয় বুঝলাম, কিন্তু ওই রাজবাড়ির ধ্বংসস্তূপ ছাড়া তো সেখানে আর কিছুই অবশিষ্ট নেই। ওখানে আপনার গিয়ে কোনো কাজ হবে না। কি বলেন? আচ্ছা, এত দূরে যখন এসেছি একবার দেখিয়ে আসি। আপনি রাস্তাটা কোন দিকে বলুন। সোজা 8-2 কিলোমিটার গেলেই রাজবাড়ি পাবেন, তবে সাবধান, ভিতরে ঢুকবেন না। কেন? ভিতরে ঢুকলে কি হবে? অত শত বুঝি না বাবু, আমার সাবধান করার কর্তব্য, তাই আমি সাবধান করলাম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নীল আর বেশি কিছু বলল না, চায়ের দাম মিটিয়ে বাইক নিয়ে সামনের দিকে এগোতে লাগলো। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ান এক্সপের নামে একটা অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার। অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। ইন্টারন্যাশনাল মাস্টার লিগ চলছে, এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্রাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং রেজিস্টার করার সময় আমার প্রচার কোড কিং ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত এবং ফ্রি স্পিন। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনি এটি ব্যবহার করতে পারেন। তাহলে দেরি কিসের? পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন, অথবা গুগলে ওয়ান এক্সবেট সার্চ করে রেজিস্টার করুন। আর রেজিস্টার সময় আমার দেওয়া প্রোমো কোড কিং ব্যবহার করুন এবং পান বোনাস এবং অনেক আকর্ষণীয় উপহার। এক সময় বন জঙ্গলে ঘেরা সে রাজবাড়ির সামনে এসে উপস্থিত হলো। আরে বাস, এত বড় রাজবাড়ি! তবে যে চা দোকানি বলল এটা ধ্বংসাবশেষ ছাড়া অবশিষ্ট কিছুই নেই, এ তো দেখছি আস্ত একটা রাজবাড়ি। মন্ত্র মুগ্ধের মতো নীল রাজবাড়ির দিকে তাকিয়ে আছে। এমন সময় হঠাৎ চাদরে অর্ধেক শরীর ঢাকা এক অচেনা ব্যক্তির আগমন ঘটে। কে আপনি? কি চাই এখানে? অচেনা ব্যক্তিটির কণ্ঠে নীল হঠাৎ হতচকিয়ে গেল। বলল, না মানে তেমন কিছু না, আসলে আমি এখানে এসেছি এই জায়গাটা একটু ঘুরে দেখতে আর কিছু ভিডিও রেকর্ড করতে। ও আচ্ছা, ভিতরে আসুন। কিন্তু আপনার পরিচয়টা? কিন্তু অচেনা ব্যক্তিটি নীলের কথায় উত্তর না দিয়ে এগিয়ে যেতে যেতে বলল, ভিতরে আসুন। অদ্ভুত লোক তো। নীল আর কিছু না বলে ওর পিছু পিছু ভেতরে প্রবেশ করল।
ভিতরে ঢুকে সে রীতিমতো অবাক হয়ে গেল। বাইরে রাজবাড়ির অবস্থা দেখে বোঝাই যাবে না ভেতরে এত জাঁকজমক পরিবেশ। সে অবাক বিস্ময়ে চারিদিকে দেখছিল। এটা দেখে কে বলবে যে এটা আদি যুগের রাজবাড়ি? এত বড় রাজবাড়ি, তবু আশেপাশে তেমন মানুষজন নেই দেখছি। এমন সময় পিছন থেকে গম্ভীর গলায় কে যেন বলে উঠল, তুমিই তাহলে সে যে এই রাজবাড়ি দেখতে এসেছে? মানে জি, আমি। ঠিক আছে, এখন বসে বিশ্রাম নাও, কিছু খাওয়া দাওয়া করো। বিকেলে তোমাকে হরিশ রাজবাড়ি ঘুরিয়ে দেখাবে। নীল বুঝতে পারল প্রথম অচেনা ব্যক্তিটির নাম হরিশ। আসুন আমাদের অতিথিশালায়। নীলকে অতিথিশালায় বসতে দেওয়া হলো। বসা মাত্র হরেক রকম খাবার নিয়ে আসে হরিশ। এত অল্প সময়ে এত খাবারের আয়োজন দেখে নীল অবাক হয়ে যায়। আপনার জন্য বড়বাবু খাবার পাঠিয়েছে, হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিন। আচ্ছা, এই বড়বাবু আসলে কে? এনার নাম চন্দ্রগুপ্ত সেন, রাজবংশের শেষ উত্তরাধিকারী। আপনি খেয়ে নিন, আমার কাজ আছে। এই বলে হরিশ সেখান থেকে চলে যায়। এমনিতেই সেই কাক ভরে বের হয়েছিল নীল, তার ওপর খাবারের এত সুস্বাদু ঘ্রাণে ক্ষুধাটা যেন আরও বেড়ে গিয়েছে। নীল আর কিছু না ভেবে খাবার খেতে শুরু করলো। এত সুস্বাদু খাবার সে জীবনে কখনো খায়নি। খাবার খেতে খেতেই নীলের কেমন যেন ঘুম ঘুম পায়। হঠাৎ নীলের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই তার মনে হয় সে তো খাবার খাচ্ছিল। কখন ঘুমিয়ে গেছিল সে বুঝতেই পারেনি। পাশে তাকাতেই দেখতে পাই চন্দ্রগুপ্ত সেন বসে আছে। আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম? আরে বেশিক্ষণ ঘুমাওনি, এই 10-15 মিনিটের মতো ঘুমিয়েছ শুধু। কিন্তু কোনো কিন্তু না, চলো হরিশ তোমাকে রাজবাড়ি ঘুরিয়ে দেখাবে। আজ অনেক দিন পর কেউ রাজবাড়ি দেখতে এসেছে, আমারও খুব ভালো লাগছে। হরিশ, একে ভালো করে সব রাজবাড়ি ঘুরিয়ে দেখাও। হরিশের সাথে নীল রাজবাড়ির বিভিন্ন জায়গা ঘুরে দেখতে লাগলো, আর তার ক্যামেরায় সব রেকর্ড করতে লাগলো। হঠাৎ নীলের চোখ যায় একটা বড় দরজার দিকে। ওইদিকে ওটা কিসের দরজা? দরজাটা বেশ বড়। ওদিকে মন্দির আছে। ও, চলো দেখি। না না দাদাবাবু, একদম ওদিকে যাবেন না। নীল কোনো কথা শুনল না। সে মন্দিরের দরজার কাছে এগিয়ে গেল। সন্ধ্যের পূর্ব মুহূর্ত এটা, এখনো দিনের আলোয় স্পষ্ট। তবু মন্দিরের দরজা থেকে যতটুকু দেখল ভেতরটা পুরোই অন্ধকার ছিল। চারিদিকে লতা পাতায় ভর্তি। ব্যাগ থেকে টর্চ লাইট বের করে ভিতরে টর্চ ফেলল। দূরে অস্পষ্টভাবে একটা মূর্তি দেখতে পেল নীল। এমন সময় পিছন থেকে চন্দ্রগুপ্ত সেন এসে ক্ষিপ্ত কণ্ঠে বলল, কি ব্যাপার, এখানে কেন তোমরা? বাবু, আমি ওনাকে বারণ করেছিলাম ওইদিকে যেতে, কিন্তু উনি কিছুতেই শুনলেন না আমার কথা। আসলে আমি একটু মন্দিরটা ঘুরে দেখছিলাম। অনেক হয়েছে ঘুরে দেখা, তুমি এখনই অতিথিশালায় যাও। নীল আর কিছু না বলে অতিথিশালার দিকে হাঁটা দিল। কিছু দূর এগুতেই একটা ঘর থেকে কান্নার শব্দ শুনতে পেল। কি ব্যাপার, কে কাঁদছে? ঘরের জানলা দিয়ে তাকিয়ে দেখে এক অপরূপ সুন্দরী মেয়ে কান্না করছে। নীল কিছুটা বিচলিত হয়ে গেল। কে এই মেয়ে? এইভাবে কান্নাই বা করছে কেন? দেখি তো কি ব্যাপার। সে দরজা খোলার জন্য হাত দিবে, তখনই দরজা নিজে থেকেই খুলে গেল। ভিতরে ঢুকে অবাক হয়ে যায় নীল।
এ কি, মেয়েটা কোথায় গেল? পিছনে তাকিয়ে নীল যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল মেয়েটি টিকটিকির মতো দালানের সাথে আটকে আছে। এই সব দেখে নীলের শিরদাঁড়া বেয়ে একটা হিম শীতল রক্ত বয়ে যায়। সে কি করবে বুঝতে পারল না। দৌড়ে পালাতে চাইল, কিন্তু সে শক্তিটুকুও তার মধ্যে অবশিষ্ট নেই। সে দেখল আস্তে আস্তে মেয়েটি তার দিকে এগিয়ে আসছে। না না, এ কি হচ্ছে? আমাকে আমাকে ছেড়ে দাও। আমি কি করেছি তোমার? তুই এই ঘরে ঢুকে খুব ভুল করেছিস। এর সাজা তুই পাবি। মরার জন্য প্রস্তুত হয় এবার। না 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 না, ছেড়ে দাও, ছেড়ে দাও। হাতটা গলায় দিবে এমন সময় দূর থেকে মগরিবের আজানের আওয়াজ ভেসে এলো। যা, তোর খুব ভাগ্য ভালো, না হলে আজ তোকে শেষ করে দিতাম। আহ, এই আওয়াজ আমি সহ্য করতে পারছি না। হঠাৎ মেয়েটি অদৃশ্য হয়ে যায়। নীল যেন এতক্ষণ নড়ার শক্তি ফিরে পেল। সে কিছু না ভেবে তার ব্যাগ আর ক্যামেরা নিয়ে দৌড়ে বাইরে বের হয়ে আসে। আর বাইকে উঠে সোজা বাসার দিকে রওনা দেয়। উফ, খুব বাঁচা বেঁচে গেছি। কিন্তু কিন্তু কি ছিল ওটা? এরপর থেকেই সেই দিনের ঘটনাগুলো নীল স্বপ্নে দেখে। সেদিনের সেই ঘটনার কারণ আজও তার কাছে অজানা। এখান থেকে ফিরে আসার পর নীল ভিডিওগুলো আর দেখে উঠতে পারেনি। আজ সে ভাবল ভিডিওগুলো এডিট করবে। তাই সেই দিনে রেকর্ড করা সব ভিডিওগুলো কম্পিউটারে দেখার চেষ্টা করল। এ কি, সেই রাজবাড়ির ভিডিওগুলো কি হলো? আমি তো সব রেকর্ড করেছি। কোথায় গেল সেই জাঁকজমক পরিবেশ? এখানে তো ধ্বংসস্তূপ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এ কি করে সম্ভব? এসব কি ঘটছে আমার সাথে? নীল ঘাবড়ে গেল। হ্যাঁ, আমার এসব প্রশ্নের উত্তর সেখানেই আছে, যেখান থেকে এসব শুরু হয়েছে। আমাকে আবার শিমুলিয়া রাজবাড়িতে যেতে হবে। এই রহস্যের আসল কারণ জানতেই হবে। নীল পরের দিন সকালেই রওনা দিল শিমুলিয়া রাজবাড়ির উদ্দেশ্যে। কিন্তু সে যখন রাজবাড়ির সামনে পৌঁছালো, সেখানে দেখল কোনো রাজবাড়ি দাঁড়িয়ে নেই, আছে শুধু ধ্বংসাবশেষ। এ কি করে সম্ভব? রাজবাড়ি কোথায় গেল? আমার এত বড় ভুল হওয়ার তো কথা নয়। তাহলে কি আমি ভুল দেখেছিলাম? তাই বা কি করে হয়? রাজবাড়ির 1 কিলোমিটার মধ্যে কোনো ঘর বাড়ি ছিল না, তাই সে কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারল না। আসার সময় সে চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। দাদা, 1 কাপ চা দেবেন তো? আরে মশাই, আপনি আপনি সে না যে কয়েকদিন আগে শিমুলিয়া রাজবাড়ির খোঁজ করছিল? কি বলো? ওই রাজবাড়িতে কেন গিয়েছিলে? এরপর নীল সব কিছু খুলে বলে তাদেরকে। সব শুনে ওরা অবাক হয়ে যায়। তোমার ভাগ্য অনেক ভালো, তুমি মগরিবের আজানের সাথে সাথেই বের হয়ে এসেছো। আর কিছুক্ষণ সেখানে থাকলে আর বেঁচে বাড়ি ফিরতে পারতে না। আচ্ছা, এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে
কিছু জানেন? শোনো তবে, 1930 সালের দিকে রাজা বিক্রমাদিত্য মারা যাবার পর এই রাজ্যের ভার নেয় তার পুত্র রাজা চন্দ্রগুপ্ত সেন। রাজা বিক্রমাদিত্য ছিল প্রজা দরদি, দয়ালু আর উদার মনের রাজা। প্রজার সুখই যেন তার সব কিছু। কিন্তু তার পুত্র চন্দ্রগুপ্ত ছিল ঠিক তার উল্টো। অন্যায়, অত্যাচার, অবিচার সব সময় চলতেই থাকত। সেকালে রাজা রানী এক শয়তানের মূর্তি পূজা করত, আর এর দ্বারা তাদের নিজের স্বার্থ হাসিল করত। তারা গভীর রাতে মানুষ বলি দিত সেই শয়তানটাকে খুশি করার জন্য। তারা এই সবে এতটাই মগ্ন ছিল যে শয়তানটাকে সন্তুষ্ট করার জন্য রাজা রানী তাদের 18 বছরের মেয়েকেও বলি দিয়ে দেয়। রাজকন্যা অনেক হাতে পায়ে ধরেছিল, কিন্তু তারা কোনো কথাই শোনেনি। এরপর একদিন হঠাৎ আকস্মিকভাবে রাজা রানীর মৃত্যু ঘটে। লোক মুখে শোনা যায় রাজা রানীকে নাকি রাজকন্যার অতৃপ্ত আত্মা মেরে ফেলেছে। অনেকে বলে আমাবস্যার রাতে এখনো কেউ সন্ধ্যার পর ওইদিকে গেলে রাজা রানীর আত্মা নাকি বলি দিয়ে দেয় সেই ব্যক্তিকে। তাই ওইদিকে ভুলেও কেউ যায় না। তুমি বাবা ভালোই ভালোই বাড়ি চলে যাও। নীল সব শুনে অনেকটা ভয় পেয়ে যায়। তারপর বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ভালোই ভালোই বাসায় পৌঁছালেই হয়, এই জন্মে আর ওই মুখো হব না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।